তাহলে খেয়াল করে আমরা কি বললাম যে গ্যালাসটাকে ভাঙার জন্য 150 কিলোজুল শক্তি কি হয়েছে, শোষিত হয়েছে। ল্যাটিস এনথালপি বলি ওই ল্যাটিসটাকে ভাঙতে। আর যখন ভেঙে পানির সাথে যুক্ত হইল তখন 150 কিলোজুল তাপ নির্গত হলো। তাহলে আলটিমেটলি দেখা যাবে যে 50 কিলোজুল তাপ নিট থেকে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে এই ক্ষেত্রে পানিটা গরম হয়ে যাচ্ছে, কারণ কিছু এক্সট্রা এনার্জি রিলিজ হবে। সুতরাং এই ক্ষেত্রে ডিসোলিউশন প্রসেসটা, এই ক্ষেত্রে যে আমাদের দ্রবণ প্রক্রিয়াটা বা ডিসোলিউশন প্রসেস, ডিসোলিউশনটা কি হবে, তাপ উৎপাদী হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেম্পারেচার বাড়ানো যাবে না। টেম্পারেচার কমালে সলিবিলিটি বাড়বে। আবার যদি কখনো সলিবিলিটি কমানোর দরকার পড়ে তখন আমরা চাইলেই সলিবিলিটি কমায় ফেলতে পারবো। এটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এখন তোমরা এরকম কিছু প্রবলেম তোমাদের বইয়ে থাকবে, সেটা তোমরা সলভ করে ফেলবা, ঠিক আছে? তো দেখা যাবে যে ল্যাটিস এনথালপির মান দেওয়া আছে, হাইড্রেশন এনথালপির মান দেওয়া আছে, আলটিমেটলি এদের সমষ্টিটা। একটা ম্যাথ করায় দিলে। হ্যাঁ ওইটা, এটাই তো ম্যাথ, এটাই করায় দিলাম, এরকমই আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই ভ্যালুটা, ল্যাটিস এনথালপির ভ্যালু যদি হাইড্রেশন এনথালপি থেকে কম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা তাপ উৎপাদী, তাই কিনা? যোগ করে দেখবা যেটা প্লাস আসে নাকি মাইনাস আসে। তারপর খেয়াল করো যদি ল্যাটিস এনথালপির ভ্যালুটা গ্রেটার দেন আসে হাইড্রেশন এনথালপি, তাহলে এটা আসলে তাপহারী। কারণ ল্যাটিস ভাঙতে যতটুকু শক্তি লাগছে হাইড্রেশনের ফলে ততটুকু শক্তি পাওয়া যায় নাই, তো পরিবেশ থেকে শক্তি নিতে হবে, নিলে দেখা যাবে যে ওই পাত্রটা ঠান্ডা হয়ে যাবে, তাপহারী। এবং এই ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রব্যতা কিন্তু বেড়ে যাবে। তো আশা করি আমরা তাপমাত্রার প্রভাবটা বুঝতে পারলাম, দ্রব্যতার উপরে তাপমাত্রার প্রভাব। এইবার আমরা দেখি অন্য আর কি নিয়ামক আছে। তাহলে 2 নম্বর লিখো। কিসের প্রভাব? দ্রব এবং দ্রাবকের প্রকৃতি। দ্রব এবং দ্রাবকের প্রকৃতি, তার জন্য আমরা বলি কি, লাইক dissolves লাইক। সেম জাতীয় দ্রব সলিউট তার সাথে সমগোত্রীয় যে সমস্ত দ্রাবক আছে তাদের সাথেই বেশ ভালোভাবে মিশবে। তার মানে পোলার দ্রব, পোলার দ্রাবকে বেশি দ্রবীভূত হবে বা বেশি মিশবে। তুমি ধরো যে চিনি, এটা একটা পোলার দ্রব, লবণ পোলার, HCl এটা একটা পোলার। এই জাতীয় যেসব দ্রব আছে তারা কিন্তু পানিতে বেশ ভালো দ্রবীভূত হয়, কারণ মিলে গেছে। কিন্তু তুমি কিন্তু বেনজিনকে আবার পানিতে দ্রবীভূত করতে পারবে না, আবার লবণকে তুমি তেলের মধ্যে দ্রবীভূত করতে পারবে না, কারণ তাদের মধ্যে পোলারিটির মিল নাই। যারা কিনা অপোলার, অপোলারের সাথে কিন্তু আবার অপোলার বেশ ভালো মিলে, অপোলার অপোলার। এবং তার ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস যে আকর্ষণ বলটা বেশ ভালো কাজ করে, ঠিক আছে? তো পোলারের সাথে পোলার, অপোলারের সাথে অপোলার।
তো এখান থেকে আসলে তোমরা একটা রাফ একটা আইডিয়া নিয়ে নিতে পারো। যদি তোমার গ্যাসীয় দ্রব্য হয়, গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে চাপের প্রভাবটা বেশ ভালোই থাকবে। চাপের প্রভাব, চাপ বেশি অ্যাপ্লাই করলে তোমার দ্রবণে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা বেড়ে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই, পানিতে আমরা যদি ধরো যে হাইড্রোজেন, অক্সিজেন এদের দ্রাব্যতা বের করতে চাই, কতটুকু দ্রবীভূত হবে, এই ক্ষেত্রে তাপমাত্রার একটা কন্ডিশন থাকবে, চাপের কন্ডিশনটাও থাকবে। তাপমাত্রা কম হলে এদের দ্রাব্যতা বেশি হবে, কিন্তু তাপমাত্রা বেড়ে গেলে দ্রাব্যতা কমে যাবে। যাই হোক না কেন, গ্যাসের ক্ষেত্রে বিষয়টা এরকমই হয়, তাপমাত্রা যদি বাড়ে দ্রাব্যতা কমে। এ কারণে এখন আমরা যদি একটা তাপমাত্রাকে নির্দিষ্ট রেখে আমরা দ্রাব্যতা বের করতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কোন একটা গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা ইজ প্রপোর্শনাল টু এর উপর প্রযুক্ত চাপ। যদি চাপ বেশি হয় দ্রাব্যতা বেশি হবে, চাপ কম হলে দ্রাব্যতা কম হবে, তাপমাত্রাকে নির্দিষ্ট রেখে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে সলিবিলিটি সমান যে কোনো একটা কনস্ট্যান্ট কে ইনটু পি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, এটাকে বলা হয় হেনরির সূত্র। হেনরির সূত্র, গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার বিষয়ে এই হেনরির সূত্রটা বেশ ভালোই কাজে লাগে। এটাকে বলা হয় হেনরির ধ্রুবক। হেনরির ধ্রুবক। এবং এই হেনরি সূত্র ব্যবহার করার জন্য বেশ কয়েকটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে ওই যে গ্যাসীয় দ্রব্যটা, এই দ্রব্যটা দ্রাবকের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে পারবে না। দ্রবের সাথে দ্রাবকের কোন ধরনের বিক্রিয়া না হলে এই সূত্রটা খুব সুন্দর করে প্রযোজ্য হবে। ইনকেস যদি দ্রব্য দ্রাবকের সাথে বিক্রিয়া করে ফেলে, তখন কিন্তু দ্রাব্যতা অনেক বেশি বেড়ে যাবে। এটা নর্মালি আমরা ব্যবহার করি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হইতে পারে হিলিয়াম, আর্গন, এই জাতীয় নিষ্ক্রিয় যারা কিনা পানির সাথে খুব একটা বিক্রিয়া করে না, তাদের ক্ষেত্রে যত বেশি উপরে চাপ প্রয়োগ করব, ধরো যে একটা বোতলের মধ্যে পানি রাখলাম এবং বাহির থেকে পাম্পের মাধ্যমে আমরা অক্সিজেন সাপ্লাই দিলাম বোতলের মধ্যে, তো দেখা যাবে যে যত বেশি প্রেসার দিব এই অক্সিজেনটা ততই পানির সাথে যে মিশে যাবে, এরকম একটা কন্ডিশন আছে। এবং তোমরা এটা একটু প্র্যাকটিক্যালি খেয়াল করতে পারো, আমরা জানি সফট ড্রিঙ্কস এর মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। কার্বন ডাই ভাইয়া, অক্সাইড, হ্যাঁ বলো। আমি মানে কারেন্ট চলে গেছিল ভাই, এই টপিকটা একটু বুঝাই দিবেন। ওই তো, এই টপিকটা হচ্ছে তুমি যদি চাপ বাড়াও তাহলে ওই গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা বেশি হবে। এখন এই সূত্রটাকে আমরা বলতেছি যে হেনরির সূত্র। কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? শর্তটা হচ্ছে এই দ্রব্যটা দ্রাবকের সাথে বিক্রিয়া করতে পারবে না। বিক্রিয়া করলে দেখা যাবে যে অল্প চাপে অনেক বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যাবে। আচ্ছা, নরমালি আমরা এই যে গ্যাসগুলো আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, নিয়ন, এদের ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারি। তো প্র্যাকটিক্যাল একটা কেস হচ্ছে কি, আমরা দেখি সফট ড্রিঙ্কস এর মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করা থাকে এবং দেখবা যে এক্ষেত্রে খুব অ্যাসিডিক একটা ইয়ে থাকে, ঝাঁজ থাকে। এটা কেন? কার্বন ডাই অক্সাইড পানির সাথে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডের কারণেই মেইনলি একটা ঝাঁজ থাকে সফট ড্রিঙ্কস এর মধ্যে। এবং খেয়াল করবো, এটা কিন্তু অনেক উচ্চ চাপে এই কার্বন ডাই অক্সাইডটা সফট ড্রিঙ্কস এর মধ্যে দ্রবীভূত করা থাকে। এবং এই কারণে দেখবে যে ফ্রিজের মধ্যে রাখলে খুব বেশি একটা ইয়ে হয় না, মানে মুখটা খুললেও খুব বেশি কার্বন ডাই অক্সাইডের বুদবুদ দেখা যায় না। কিন্তু তুমি যদি গরম করে মুখটা খুলো, তখন দেখবা যে একদম মানে খুব ভিগরাস ভাবে কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বের হওয়া শুরু করছে। এক্ষেত্রে চাপ কমে গেছে, আবার তাপমাত্রাও বেড়ে গেছে, কিন্তু তাপমাত্রা স্থির রেখেও তুমি যখন মুখটা খুলবা তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বের হয়ে আসে।
দ্রাব্যতা কমে যায়। সুতরাং এটার প্র্যাকটিক্যাল একটা প্রয়োগ হচ্ছে আমরা দেখতে পাই সফট ড্রিঙ্কস এর মধ্যে। তো এই হচ্ছে তোমার দ্রাব্যতার কিছু বিষয় আশয়। আমরা দ্রাব্যতা রিলেটেড যত ম্যাথ আছে, সমস্যা আছে, সমস্যাগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সলভ করা শুরু করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত রাখলাম। ধ্রুবকের মান কত? মান এক একটা সিচুয়েশনে এক এক রকম হবে। এটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, দ্রাবক এবং দ্রবের উপর ডিপেন্ডেন্ট, বিভিন্ন কিছুর উপরে এটা ডিপেন্ড করে। এই বিষয়টা একটু করবা, ডিসোলিউশন এবং রিক্রিস্টালাইজেশন। একটা সলিড, একটা সলিড, একটা কঠিন দ্রব, এটা শুরুতে দ্রবের দিকে যায়, দ্রবণের দিকে যায়, এটাকে আমরা বলছি ডিসোলিউশন প্রসেস। আবার দেখা যাবে যে দ্রবণ থেকেও দ্রবের দিকে আসতে থাকে। একটা সময় পরে যখন এরা সমান হয়ে যায় তখনই আমরা বলি এটা সাম্য অবস্থায় উপনীত হয়েছে। ওই সাম্য অবস্থাটাকে আমরা বলি যে সম্পৃক্ত হয়ে যাওয়া। তো আমরা সূত্রগুলো দেখলাম এবং এটা ডেফিনিশনটা দেখলাম। তো অনেক ম্যাথ করতে হবে এটা নিয়ে। তারপর দ্রাব্যতা শেষ হলে আমরা দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করব। এবং মনে রাখবা, দ্রাব্যতার গুণফলের মধ্যে শুধুমাত্র এককভাবে এই এককটাই ব্যবহার করা হয়। যখন কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল আলোচনা করব, তখন অন্য কোনো একক কাজ করবে না, কাজ করবে শুধুমাত্র মোল পার লিটার বা মোলার এই এককটা। তাহলে আজকে এখানে শেষ করলাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আমি এটা দিয়ে দেবো না গ্রুপে, এখান থেকে দেখে নিবা। আর বইটা রিডিং করবা, অনেক খুব সুন্দর করে তোমরা বইটা রিডিং করবা। এই পার্টটার জন্য তোমরা হাজারিনাথ পড়তে পারো, এছাড়া সঞ্জিত কুমার গুহ স্যার, না গুহ স্যার না, মাহবুব লিঙ্কন স্যারের বইটা পড়তে পারো। এই পোর্শনটা, দ্রাব্যতার পোর্শনটা লিঙ্কন স্যার খুবই সুন্দর করে আলোচনা করছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।